প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে ভালো আছো। আমি ঈশ্বর কৃপায় ভালো আছি। আজকে আরজেডএস অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মিলন চন্দ্র, সহকারী শিক্ষক, গণিত, রংপুর জেলা স্কুল, রংপুর। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে একটি ক্লাস নিব। যে ক্লাসটি আমি তোমাদের উদ্দেশ্যে নিতে যাচ্ছি সেটি তোমাদের জন্য একেবারেই একটি গণিতের নতুন শাখা, যে শাখাটি তোমরা এর আগে কখনো পড়োনি। ঠিকই তোমরা অনুধাবন করতে পেরেছ। গণিতের সেই শাখাটির নাম হলো ত্রিকোণমিতি। আসো আজকে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে পড়ি। তো বোর্ডে দেখো যে ত্রিকোণমিতি শব্দটি আসলে এসেছে তিনটি গ্রিক শব্দ থেকে। সেই তিনটি গ্রিক শব্দ কি? একটি হলো ট্রাই, আরেকটি হলো গণ, আরেকটি হলো মেট্রন। তো ট্রাই অর্থ তিন, গণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ। তাহলে ত্রিকোণমিতির সংজ্ঞাটা কি দাঁড়ায়? যে গণিতের যে শাখায় ত্রিভুজের বাহু এবং কোণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। আবারও বলছি, যে গণিতের যে শাখায় ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। তো যেহেতু ত্রিকোণমিতিতে কোণের কথা আসলো, তো আমরা কোণ সম্পর্কে ধারণা পাই জ্যামিতিতে। জ্যামিতিতে দেখছি আমরা শুধুমাত্র ধনাত্মক কোণ হয় এবং সেটা সীমা ছিল 0 ডিগ্রি থেকে সর্বোচ্চ 360 ডিগ্রি পর্যন্ত। কিন্তু ত্রিকোণমিতিতে যেহেতু কোণের সীমা নেই, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এরকম কোনো সীমা যেহেতু নেই, সেহেতু এখানে ত্রিকোণমিতিতে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ উভয় প্রকার কোণ এখানে বিদ্যমান। তো আসো এখন আমরা ধনাত্মক কোণ কী এবং ঋণাত্মক কোণ কী সেটা বুঝি। দেখো, এটি একটি রশ্মি। তো রশ্মির একটা প্রান্ত জানি আমি স্থির থাকে, অপর প্রান্ত চলমান থাকে। তো এই রশ্মিটাকে যদি আমি ঘূর্ণায়মান রশ্মি কল্পনা করি, তাহলে এই রশ্মিটাকে আমি ঘড়ির কাঁটার দিকেও ঘোরাতে পারি, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘোরাতে পারি। যদি আমি এই ঘূর্ণায়মান রশ্মিটাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, অর্থাৎ ঘুরাই নিয়ে এখানে আসলাম, অর্থাৎ এই দিকে ঘুরালাম, তাহলে একটা ঘূর্ণায়মান রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে তার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যে কোণ উৎপন্ন হয় তাকে ঋণাত্মক কোণ বলে। ঋণাত্মক কোণ বলে। তাহলে কি বললাম? যে একটা ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যে কোণ উৎপন্ন হয় তাকে ঋণাত্মক কোণ বলে। এখন আমরা শিখব ধনাত্মক কোণ। যে এটা একটা ঘূর্ণায়মান রশ্মি, এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে এইখানে যায়, তাহলে তার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যে কোণ উৎপন্ন হবে তাকে আমরা বলবো ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ। তাহলে কি বললাম? একটা ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে তার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যে কোণ উৎপন্ন হয় তাকে ঋণাত্মক কোণ বলে। আশা করছি ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ সম্পর্কে আর কোনো তোমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। এই হলো ঘূর্ণায়মান রশ্মি। আমি আবারও আঁকলাম। এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে মনে করো এখানে গেল, তখন এখানে একটা কোণ উৎপন্ন হলো এবং ধনাত্মক কোণ, এবং এটা সূক্ষ্ম কোণ। এই সূক্ষ্ম কোণটাকে আমরা 6টি গ্রিক বর্ণ আলফা, বিটা, গামা, থিটা
ফাই এবং ওমেগা, এই 6টি গ্রিক অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। তা ধরে নিলাম যে এক্স ও ওয়াই কোণ সমান থিটা এবং ও ওয়াই রশ্মিটার উপরে পি যে কোনো একটা বিন্দু আমি নিলাম। এই পি বিন্দু থেকে আমরা ওই এক্স রশ্মিটার উপরে লম্ব আঁকলাম, ফলে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের বাহুগুলো আলাদা আলাদা নাম আছে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতের বাহুটার নাম হলো অতিভুজ। অতিভুজ আর সমকোণ সংলগ্ন বাহু দুটা, একটির নাম লম্ব, অপরটির নাম ভূমি। তো এখন কোনটা লম্ব কোনটা ভূমি সেটা নিয়ে একটু বলি। যেখানে আমরা থিটা কোণ বা আলফা বিটা কোণ হিসাবে যে কোণটাকে চিহ্নিত করব, সেই কোণটার ঠিক বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটার নাম হলো লম্ব বা উন্নতি বা বিপরীত বাহু। বিপরীত বাহু। আর থিটা কোণ সংলগ্ন বাহুটি হলো ভূমি অবলিক সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। তো এই সমকোণী ত্রিভুজের 3টি বাহু থেকে প্রতিবারই আমরা যদি 2টি করে বাহু নিয়ে আমরা মোট 6 ধরনের অনুপাত তৈরি করতে পারব। দেখো সেই অনুপাতগুলো কি কি। 1 লম্ব ভাগ অতিভুজ, অতিভুজকে আমি অতি লিখে প্রকাশ করলাম। 2 ভূমি ভাগ অতিভুজ। 3 লম্ব ভাগ ভূমি। 4 ভূমি ভাগ লম্ব। 5 অতিভুজ ভাগ ভূমি। 6 অতিভুজ ভাগ লম্ব। এই মোট আমরা 6 ধরনের অনুপাত তৈরি করতে পারি। এই 6 ধরনের অনুপাতকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। তো এখন এই 6 ধরনের অনুপাতের কোনটার নাম কি আমরা এখন সেটা শিখব। লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যাবে সেটা ত্রিকোণমিতিক অনুপাত থিটা কোণের সাইনের অনুপাতের সমান। এই সাইনটি আবার এসেছে SINE এর সংক্ষিপ্ত রূপ সাইন, SIN বলা হয়। অর্থাৎ লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে যে ফল পাবো সেটি হলো থিটা কোণের সাইনের অনুপাতের সমান। ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করলে যে ফলটা পাবো সেটা কোসাইন এর সংক্ষিপ্ত রূপ কজ, অর্থাৎ থিটা কোণের কজ এর অনুপাতের সমান। ট্যানজেন্ট থেকে এর সংক্ষিপ্ত রূপ নেওয়া হয় ট্যান। লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে যে ফল পাবো সেটি থিটা কোণের ট্যান এর অনুপাতকে বোঝায়। কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপকে ধরা হয় কট। ভূমিকে লম্ব দ্বারা ভাগ করলে যে ফল পাবো সেটা থিটা কোণের কট এর অনুপাতকে বোঝায়। সেকেন্ড, SECANT, সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ সেগ। অর্থাৎ অতিভুজকে ভূমি দ্বারা ভাগ করলে যে ফল পাবো সেটা থিটা কোণের সেগের অনুপাতের সমান। আর কোসেকেন্ড এর সংক্ষিপ্ত রূপ হলো কোসেক। কোসেক অতিভুজকে লম্ব দ্বারা ভাগ করলে যে ফল পাবো সেটি থিটা কোণের কোসেক এর অনুপাতের সমান। ভালো করে খেয়াল করো যে এখানে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে একটা অপরটার কিন্তু বিপরীত আছে। সাইন থিটা লম্ব অতিভুজ, কোসেক থিটা অতিভুজ লম্ব, কস থিটা ভূমি অতিভুজ, সেক থিটা অতিভুজ ভূমি, ট্যান থিটা লম্ব ভূমি, কট থিটা ভূমি লম্ব।
অর্থাৎ 1-এর উল্টো এখানে 6, 2-এর উল্টো 5, 3-এর উল্টো 4। এখন মনে হয় যে সবগুলাই মাথার মধ্যে কেন জানি গুলিয়ে যাচ্ছে, যে লম্ব অতিভুজ, অতিভুজ লম্ব, লম্ব ভূমি, লম্ব ভূমি লম্ব, গুলিয়ে যাচ্ছে। তো এগুলোকে মনে রাখতে তুমি ছন্দ সাহায্যে তুমি এগুলোকে মনে রাখতে পারো। যেমন মনে করো সাইন থিটাটা তুমি মনে রাখতে চাও, তাহলে সাগরে লবণ অতি, তুমি এই ছন্দটা মনে রাখো, সাগরে লবণ অতি। দেখো সাগরতে আমি বোঝাচ্ছি সাইন থিটা, লবণতে লম্ব, অতিতে অতিভুজ, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কস থিটা ভূমি বাই অতিভুজ, এটা মনে রাখার জন্য তুমি ছন্দ মনে রাখতে পারো, কবরে ভয় অতি, ভয় অতি। কবরতে কস থিটা, ভয়তে ভূমি, অতিতে অতিভুজ। ট্যান থিটা লম্ব ভাগ ভূমি, এটা মনে রাখার জন্য তুমি মনে রাখতে পারো ট্যারা লম্বা ভূত। ট্যারাতে ট্যান থিটা, লম্বাতে লম্ব, ভূততে ভূমি, অর্থাৎ ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ঠিক অনুরূপভাবে তুমি কোসেক থিটা মনে রাখতে পারো সাগরে অতি লবণ দিয়ে, সেক থিটা মনে রাখতে পারো কবরে অতি ভয় দিয়ে, কট থিটা মনে রাখতে পারো ট্যারা ভূত লম্বা, অর্থাৎ ভূমি বাই লম্ব। এভাবে তোমরা সূত্রগুলো মনে রাখতে পারো। আরও সূত্র আছে, যে সূত্রগুলো আমি এখন তোমাদেরকে বলবো এবং সেটাও মনে রাখার একটা কৌশল তোমাদের শেখাই দিব। দেখো আমি একটি ষড়ভুজ এঁকেছি, ষড়ভুজে 6টি শীর্ষবিন্দু আছে, আমার ত্রিকোণমিতিক অনুপাতও 6টি। তো এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতকে যদি আমি সঠিকভাবে 6টি শীর্ষবিন্দুতে বসাতে পারি, তাহলে এখান থেকে আমরা আরও বেশ কিছু সূত্র আমরা লিখতে পারবো। তো দেখো এই 6টা শীর্ষবিন্দুতে আমি কি কি বসাবো, কোন কোন অনুপাতটা কার পরে বসাবো, সেটা মনে রাখার জন্য তোমরা একটা ছন্দ মনে রাখতে পারো, তাহার সাথে কইব কথা, কইব কথা কোন সুখে, কোন সুখে। দেখো তাহারতে আমি বোঝাচ্ছি ট্যান থিটা, সাথেতে বোঝাচ্ছি আমি সাইন থিটা, কইবতে আমি বোঝাচ্ছি কস থিটা, কথাতে হলো কট থিটা, কোনতে হলো কোসেক থিটা, আর সুখেতে হলো সেক থিটা। তো এখন এই 6টা শীর্ষবিন্দুর পর্যায়ক্রমে আমরা এই নামগুলো বসাই দিই। আমি এখানে যদি ট্যান থিটা বসাই, তাহলে এখানে সাইন থিটা, এখানে কস থিটা, এটা হলো কট থিটা, এটা কোসেক থিটা, এটি হলো সেক থিটা। তো এখানে একটা তুমি 1 কল্পনা করো, যে মাঝে একটি 1 আছে। দেখো সাইনের বিপরীতে কোসেক, ট্যানের বিপরীতে কট, কসের বিপরীতে সেক। এখান থেকে দেখা গেল তুমি আরও 6টা সূত্র তুমি আনতে পারো। দেখা গেল 6, 7 নাম্বার। তো সাইন থিটা সমান আমরা লিখতে পারবো, যেহেতু আমি 1কে অতিক্রম করে আসবো, তার মানে 1 বাই কোসেক থিটা। তাহলে অনুরূপভাবে তুমি কোসেক থিটা সমান লিখতে পারবে কি 1 বাই সাইন থিটা। দেখো এখানে তুমি 2টা সূত্র শিখে গেলে। ঠিক অনুরূপভাবে কস থিটা সমান তুমি লিখতে পারবে 1 বাই সেক থিটা, আবার সেক থিটা সমান লিখতে পারবে 1 বাই কস থিটা। 8, 9 নাম্বার ট্যান থিটা সমান, ট্যানের উল্টোতে আছে কট, তাহলে 1 বাই কট থিটা। ঠিক উল্টাভাবে কট থিটা সমান 1 বাই ট্যান থিটাও লিখতে পারবে। এটা একটা কৌশল গেল, তুমি এখানে বেশ কিছু অর্থাৎ 6টা সূত্র তুমি আয়ত্ত করতে পারো। এরপরে আমরা আরেকটি
কৌশলে যাচ্ছি। তো এখানে যে অনুপাতগুলো আছে এর যে কোনো অনুপাত তার পূর্ববর্তী বা পরবর্তী যে কোনো দুইটি অনুপাতের অর্থাৎ ট্যান থিটা তার পরবর্তী সাইন থিটা কস থিটার অনুপাতের সমান, আবার ট্যান থিটাটা তার পূর্ববর্তী দুইটি অনুপাতেরও সমান। এভাবে তুমি মনে রাখতে পারো। দেখো ট্যান থিটা সমান অর্থাৎ যে কোনো অনুপাত হবে তার পরবর্তী দুইটি অনুপাতের ভাগফলের সমান। পরবর্তী দুইটি অনুপাত একটা সাইন থিটা আর একটা কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা এর অনুপাতের সমান। আবার ঠিক এটা তুমি এভাবেই লিখতে পারো যে ট্যান থিটা তার পূর্ববর্তী দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের সমান। তার পূর্ববর্তী হলো সেক থিটা আর হলো কোসেক থিটা, তাহলে এই দুইটার ভাগফলের সমান সেক থিটা বাই কোসেক থিটা। ঠিক আছে। যদি মনে করো যে না আমি এটা শিখতে চাই যে কট থিটা, যদি তুমি এইদিকে যাও তাহলে পরবর্তী তার দুইটা অনুপাত কজ আর সাইন, তাহলে কস থিটা বাই সাইন থিটা এর অনুপাতের সমান। দেখো কত ইজি। এখান থেকে তুমি আরও অনেক অনেক সূত্র তুমি তৈরি করতে পারবে। এবার আমরা লাস্ট আর একটা কৌশল আমরা শেখাবো। এই যে যে 6টা ত্রিভুজ আছে এখানে, এই 6টা ত্রিভুজ একটা ত্রিভুজ পর পর আমি চিহ্নিত করি। এটা একটা ত্রিভুজ, আমি এটা একটা ত্রিভুজ নিচ্ছি, এটা একটা ত্রিভুজ, অর্থাৎ একটা ত্রিভুজ পর পর আমরা এই ত্রিভুজগুলো কল্পনা করি এবং তাকে আমি অ্যারো চিহ্ন দিলাম ত্রিভুজের বাহুগুলা। এটা দুইটা করে বাহুতে আমি অ্যারো চিহ্ন দিচ্ছি। তো এই অ্যারোগুলোর কাজ হবে যে দেখো স্টার্ট হলো এদিক দিয়ে এদিকে আসতেছে, এটা এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক। তো এখানে প্রথমে যে অনুপাতটা পাবে তাকে বর্গ করে যে ফল পাবো, পরে যে অনুপাতটা থাকবে বা যে মানটা থাকবে তাকে বর্গ করে যে মানটা পাবো সেই মানটা যোগ করলে যোগফলটা হবে শেষে যে মানটা পাবো আমি তার বর্গের সমান। অর্থাৎ আমি যদি 14 নাম্বার দিই তাহলে এখান থেকে এই ত্রিভুজটাতে যদি আমি যাই তাহলে প্রথমে আমি পাচ্ছি সাইন, তাকে বর্গ করব, তাহলে সাইন স্কোয়ার থিটা, পরে পাচ্ছি গিয়ে কজ, তার উপরে স্কোয়ার হয়ে যাবে কজ স্কোয়ার থিটা, মাঝে যোগফল সমান সাইন কজ, শেষে এসে কি 1 পাচ্ছি, 1-এর উপরে স্কোয়ার দিলে 1 হয়ে যায়। তার মানে আমার সূত্র একটা হয়ে গেল যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান 1। তো এখান থেকে তুমি আরও দুইটা লিখতে পারো, যেমন সাইন থিটা সমান লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আবার কস থিটা সমান লিখতে পারো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার দ্বিতীয় এই চিত্রটাতে যদি যাও দেখো প্রথমে 1 আসতেছে, তারপর কট আসতেছে, তারপর কোসেক আসতেছে। তো 1-এর উপর স্কোয়ার দিলেও 1 হয়, কটের উপর স্কোয়ার সমান তৃতীয়টা পাচ্ছি আমি কোসেক স্কোয়ার থিটা। তার মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান হলো কোসেক স্কোয়ার থিটা। 16 নাম্বার লাস্ট যে ত্রিভুজটা, এটাতে দেখো যে এদিক থেকে অ্যারোটা শুরু হয়েছে এখানে এসে শেষ হয়েছে। তো এখানে হলো এটা ট্যান থিটা, তার উপরে স্কোয়ার, পরে পাচ্ছি আমি 1-এর উপর স্কোয়ার দিলে 1 হয়, শেষে এসে পাচ্ছি আমি সেক থিটা, এই সেক স্কোয়ার থিটা। তো এভাবে দেখো তোমরা অনায়াসে এই সূত্রগুলো মনে রাখতে পারো। তো আমি আজকে যে সূত্রগুলো ত্রিকোণমিতির আলোচনা করলাম, এই সূত্রগুলোই মূলত তোমাদের এসএসসি পর্যন্ত কাজে লাগবে, আর বাড়তি সূত্র তোমাদের পড়তে হবে না। এই সূত্রগুলো তোমরা আয়ত্ত করো, আয়ত্ত হলে আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।